2026-এর বিধানসভায় সোনারপুর উত্তরে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতে অনেকটাই সময় লেগেছিল। তখন তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম তিনি আমাদের জানিয়েছিলেন তার বিরুদ্ধে নাকি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। অথচ ভোটের ফলাফল বেরোনোর পর যে দেখা গেল সোনারপুর উত্তরে শুধু নয় গোটা রাজ্যই এখন পদ্মময়। আর সোনারপুর উত্তরে জিতে গিয়েছেন প্রাক্তন আইপিএস দেবদাস ধর। তার সঙ্গে কথা বলবো টুডে স্টুডিও এক্সক্লুসিভলি মুখোমুখি বিধায়কে। স্যার আপনাকে স্বাগত, অনেক শুভেচ্ছা। আপনাদেরও সকলকে আমি শুভেচ্ছা জানাই। সোনারপুর উত্তরের বাসীকে, সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। কখন ভোটে নাম লিখলে অবশ্যই হয়তো আমাদের দেরি হয়েছে, কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে যে এবারে মানুষ পরিবর্তন চেয়েছে। আর সোনারপুর উত্তরে যে সন্ত্রাস চলতো অনেকদিন ধরে, কিন্তু ভোট দিতে দেওয়া হয়নি। বিভিন্ন গ্যাং এখানে অপারেট করতো, মানে এক একটা পঞ্চায়েত এরিয়াতে বা টাউনে অনেকটা জায়গা জুড়ে, মানে গড়িয়া এই স্টেশন চত্বর বা এই অঞ্চলগুলো ছাড়া সাধারণত মানুষ ভোট দিতে পারতেন। আমরা সেটাই এনশিওর করেছি এবং বলতে পারেন তার ফল আমরা পেয়েছি। আর মানুষ আমাকে প্রার্থী হিসাবে আরেকটা বলতে পারে যে গ্রহণযোগ্যতা আমার মানুষের কাছে ছিল, অনেক প্রত্যাশা ছিল। যেহেতু শুধু আমি আইপিএস অফিসার ছিলাম না, যেহেতু মমতা ব্যানার্জি সরকারের আমার একটা যেহেতু লড়াইয়ের ইতিহাস আছে, তার থেকে সমাজের যে শিক্ষিত মানুষ বা যারা সংগ্রামী চরিত্রের মানুষ তারা কিন্তু আমাকে ক্লিয়ারলি অ্যাকসেপ্ট করেছে এবং তাদের আমার সবগুলি প্রত্যাশা অনেক বেশি। সেই জন্য তারা চেয়েছেন এই পরিবর্তনটা। সব থেকে বড় কথা, করাপশন একটা ইস্যু ছিল, প্রশাসন যে কোনো ফাংশন করছিল সেটা একটা ইস্যু, আর সর্বোপরি নাগরিক পরিষেবাটা এতটাই খারাপ ছিল। সব মিলিয়ে মিশিয়ে মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছে। তৃণমূল তার বিগত বছরে উন্নয়ন কতটা করলো? আপনি জনসংযোগ করেছেন, দীর্ঘদিন এলাকায় এলাকায় গেছেন, মানুষের কাছে কোন কোন সমস্যা এখন এলাকায় দেখতে পাচ্ছেন যেগুলো আপনি আগে প্রায়োরিটি দিয়ে করবেন? তৃণমূলের উন্নয়ন আর কি করেছে যদি আমরা এটা বিচার করি, সব থেকে বড় কথা নাগরিক পরিষেবা যেটা নগরে দিতে হয়। আর একটা হচ্ছে যে গ্রামাঞ্চলের মানুষ ওইটা যদি সব দিকই মোটামুটি একটা খেলা, মানে যেহেতু প্রচার দিতে হওয়ার সময় আমি প্রত্যেকটি গলিতে গলিতে বা প্রত্যন্ত জায়গায় গেছি। তিনটে জিনিস অবশ্যই লাগে: এক রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, মানে জলটা যাতে নিচে চলে যায়, পানীয় জলের সুব্যবস্থা, আর জঞ্জালমুক্ত শহর নাগরিক পরিষেবা। এর সাথে মশা, মানে প্রত্যেকটি জিনিসই এত খারাপ অবস্থায় ছিল। বিশেষ করে টাউনের মধ্যে যখন একটি রাস্তা নিতে ঢুকে যাবে গ্রাম পঞ্চায়েতের মধ্যে, টোটো নিয়েও সেগুলো যেতে হবে, এত খারাপ। টোটো অটো একটু যাওয়ার পরে যদি গাড়ি মাঝে মাঝে পাল্টি হয়ে যাওয়ার কথা অবস্থা দাঁড়িয়েছে। তো বৈশাখ মাসে প্রখর রোদ্রের এখনও অনেক জায়গায় টাউনের মধ্যে দেখেছি বাড়ির মধ্যে জল জমে আছে। মানে এই না যে নরক যন্ত্রণা, এটাকে যদি আমি নাগরিক পরিষেবা বলি তাহলে মানুষ কতটা পিছিয়ে আছে এটা আবার কিছু কিছু জায়গায় আফ্রিকান কান্ট্রিতে ছবি দেখি বা পাকিস্তান বাংলাদেশে এরকম ছবি দেখা যায়। মানে ভারতবর্ষ এখানে এখন বিশ্বকে পথ দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এত আমরা পিছিয়ে আছি। যিনি প্রাক্তন বিধায়িকা ছিলেন তাকে গিয়ে বলতে হয়েছে যে আমি কাজগুলো করে দেবো। 15 বছরে যদি কেউ কাজ না করতে পারে, সে 150 বছর শোধ করতে পারবে। আর সব থেকে বড় কথা, তার যে সিন্ডিকেট ছিল তার জায়গায় অপারেট করতে, এরা শুধু তোলাবাজির সাথে যুক্ত ছিল, কোনো রকম নাগরিক পরিষেবা মানুষকে দিতে পারেনি। এবং সব থেকে বড় কথা, তারা নিজেরা অর্থের বলে বলিয়ান হয়েছে এবং মানুষেরও পরিষেবা পায়নি। ফলে এখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই হবে। একটাই সমস্যা হচ্ছে যে সামনে বর্ষা, আর প্রথম কথা রাজ্য সরকারের চলে গেছে 8,15,000 কোটি টাকা ডেফিসিট হয়েছে ওইগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন সরকারের চ্যালেঞ্জটা অনেক বড়। সবে এখন মন্ত্রিসভা গঠন করছে, এখনও আরও 37 জন মন্ত্রীর নাম ডিক্লেয়ার হওয়া বাকি আছে। তারাও কিছুদিনের মধ্যে শপথ দেবে, ফলে সত্যি ডিপার্টমেন্ট ভাগ হয়ে যেত। কিন্তু এত বড় ব্যাকলগ, এটা
পূরণ করতে হয়তো আলাদিনের রাষ্ট্রীয় প্রতি কোনো সময় লাগবে, কারণ আমরা ডে ওয়ান থেকে কাজের উপরে কাজ দিয়েছি। আমাদের শুক্রবার বা শনিবার ডিএম এর সাথে মিটিং হবে এবং আমি আমার এলাকার প্রত্যেকটি বিষয়কে সন্ধান তুলে ধরা হয়েছে। তো সব থেকে বড় কথা তাকে এটা বুঝতে হবে যে এক তো নগরবাসীর জন্য পরিষেবা নেই, কোনো স্ট্রাকচার, কোনো ট্যাক্সের কাঠামো আছে কিনা সেটা আমি জানি না, সেদিন গিয়ে মিটিয়ে জানতে পারবো। আর এমপ্লয়মেন্ট জেনারেশন, মানে এই যে বিভিন্ন দুর্নীতির সাথে বা সিন্ডিকেটের সাথে মানুষ জড়িত থাকে, কি জন্য জড়িত থাকে, মানে শাসক দলের সিন্ডিকেটের না থাকলে কারো পেটের খাবার জুটবে না বা পরিবারকে খাওয়াতে পারবে না, সেই হয় বা সেই সিস্টেম তৈরি করে দিয়েছে, তার থেকে বেরিয়ে গিয়ে তার ক্ষমতা নেই, এর জন্য এরা বাধ্য হয়ে এরা করে থাকে। তো তাদের যতক্ষণ আমি অল্টারনেটিভ কোনো জীবিকার সন্ধান দেবো বা এমন কিছু তাদের জন্য করতে পারবো যেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন, তাহলে সেই লোকগুলো কোথায় যাবে? ফলে প্রত্যেকটা জিনিসই ব্যালেন্স করে চলতে হবে এবং ধীরে ধীরে কর্মসংস্থান তৈরি করে, মানে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে আরও যেগুলো স্বনিযুক্তির প্রকল্প রয়েছে, আমি অলরেডি আর 4-5টা এরকম কিছু ভাবনা চিন্তা আমার সাথে যারা ছোটো ছোটো ইনভেস্টার আছে, ছোটো বড় যা যেরকমই থাকবে তাদের সাথে কথা হয়েছে। মানে সেগুলো হলো অন্তত বছরে আমার আশা 500 থেকে 1000 ছেলে মেয়ে চাকরি বা মানে প্রাইভেট সেক্টরে ছোটোখাটো ভাবে, যেটা মোটামুটি 20-25 হাজার টাকা ওভারে তারা অন্তত সংসারটা চলবে। আজে বাজে কাজ না করে তারা যদি মন স্রোতে থেকে ভালো কাজ করে সেটাই কারণ। আর অ্যাট দ্যাট টাইম সরকারি চাকরির যে ব্যাপারটা, যেটা ব্যাকলগ হয়ে পড়ে আছে, দুর্নীতির জন্য অনেক রিক্রুটমেন্ট হয়নি, হলেও চলে গেছে। দেখছেন কালকেই সরকার ডিক্লেয়ার করেছে 5 বছরে 10টা ম্যানেজার 40 থেকে 35 টাকা করেছে। ফলে একদিকে সরকারি চাকরি, একদিকে বেসরকারি শিল্প স্থাপক, স্বনিযুক্তির প্রকল্প, পুরো সিস্টেমটাকে এমনভাবে জেনারেট করতে হবে যাতে আগামী 2-4 বছরের মধ্যে একটা মানে বেকারদের একটা বড় অংশ কাজ পায় এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসে। ওই জলাভূমি বুঝিয়ে বেআইনিভাবে বাড়ি নির্মাণ, এটা কলকাতা শহরে ঘুরি ঘুরি অভিযোগ আগের সরকারের আমলে উঠে এসেছে, প্রমোটারি রাজ ইত্যাদি ইত্যাদি। আপনি আইনের রক্ষক থেকে এখন রাজনৈতিক পথে বিধায়ক, কাজটা করতে বাধা পেতে হবে না বা কাজটা কত স্মুথলি হবে? এই যে জলাভূমি বুঝিয়ে এই যে বাড়ি প্রমোটিং রাজ বা এই যে উচ্ছেদ, দেখুন বিভিন্ন ওয়ার্ডে যেখানে জলাজমি আছে ওগুলো পঞ্চায়েতেও আছে, ভর্তি করে ওখানে বাড়ি তৈরি হয়েছে। যারা করেছে, যারা ভিকটিম, মানে 80,000 1 লাখ করে টাকা দিয়েছে, একদম ক্লিয়ার একটা রাজি, তারা তাদেরকে আমি দোষ এই কারণেই দিই না, সেই মানুষগুলো হয়তো অতটা আইন কারণ জানে না, অনেক পিছিয়ে পড়া বা প্রান্তিক শ্রেণীর মানুষ, কিন্তু যারা এগুলো বসিয়ে টাকা রোজগার করেছে এতটাই খারাপ কাজ করেছেন। এক তো ড্রেনেজ সিস্টেমটা ধ্বংস করে দিয়েছেন, জল সবসময় গোবর থেকে নিচে যায়, আপনি যদি জলের যাওয়ার জায়গাটা ব্লক করে দেন তাহলে পুরো শহর বা পুরো একটা এমন বিস্তীর্ণ এরিয়া সেখান থেকে কিন্তু জল পাস করতে পারবে না। বন্যার সময় বা অন্যান্য সময় যেটা বললাম না, জায়গা রয়েছে সেখানে কিছু বছর টুকু জল দেবো, পুরো পরিবেশ দূষিত হবে, আপনার পানীয় জল দূষিত হবে, মশা বা অন্যান্য তারপরে জলবাহিত রোগের উপদ্রব হবে। তো সেই প্রবলেমটা কিন্তু একটা খুব বড় প্রবলেম আমাদের, মানে খুব বড় প্ল্যান দিয়ে, যেহেতু আমি বললাম যে আমাদের দিন বিশাল মিটিং আছে, আমি সেটা বলবো সরকারিভাবে উদ্যোগ নিয়ে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান বানিয়ে, তারপরে এক্সিকিউট করতে গেলে কি কি লাগবে বা কতটা অর্থ লাগবে, তারপর দপ্তরের সাহায্য লাগবে, এটা করা হবে। প্লাস আমরা এটাও চেষ্টা করবো বেসরকারি উদ্যোগে বাইরে থেকে যারা বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে ফান্ডিং করে এরকম যদি কিছু নিয়ে আসা যায় তাহলে কাজটা অনেক স্মুথ হবে, কারণ অর্থ এখনো সরকার এখন বড় সমস্যা।